আমন্ত্রণ ২১ রাতে। গত দেড় দশকে পুলিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনায় অগ্রাধিকার পাওয়ার কারণে এক ধরনের অস্থিরতা আমরা সারা বছর দেখেছি, বিগত দেড় দশক ধরে দেখেছি। এবং সেই অস্থিরতার বিস্ফোরণ ঘটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার পরপরই। তার কারণ খুব স্বাভাবিকভাবে পদবঞ্চিত চাকরিচ্যুত যারা ছিলেন তারা তাদের চাকরি ফিরে পেতে চেয়েছেন, পদোন্নতির দাবি জানাচ্ছেন। শুধুই কি গত দেড় দশক, নাকি এর আগেও ঘটেছে, পরবর্তীতেও ঘটার সম্ভাবনা আছে? আর এমনটা চলতে থাকলে আসলে আমাদের প্রশাসনের কি অবস্থা দাঁড়াচ্ছে এবং দাঁড়াবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় আমলাতন্ত্র, পদ ও পদোন্নতি। এই বিষয়ে আলোচনার জন্য ২১-এর স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান। ডক্টর মজিদ, আপনার কাছেই জানতে চাই প্রথমে, যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, গত দেড় দশক যেটি দেখা গেছে, এটি কি এর আগেও ঘটেছে, নাকি গত দেড় দশকে এটি চরম অবস্থায় পৌঁছেছে? ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার প্রথমে শুরুতেই ওইটাই বলে নেই যে সর্প হইয়ে দংশন করো, ওজা হইয়া ছাড়ো। আর একটা কথা আছে যে তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। এই দুটো জিনিস, এই ধারণাটা, বিষয়টা সাবেক পাকিস্তান আমলেও বা ইভেন ব্রিটিশ আমলেও আমি মনে করি আমলাতন্ত্রকে একটু করার ব্যবস্থা ছিল আগের থেকে। তারা সবসময় এটা পক্ষপাতিত্ব একটু সামান্য অর্থে ছিল। যেমন আমি একবারে ব্রিটিশ আমলের একটা কথাতে বলি, 1934-35 সালের দিকে বরিশালে আমাদের একজন, যিনি পরবর্তীকালে খুব নাম করা শিল্পপতি হয়েছিলেন আর কি, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, মুনসেফ ছিলেন, সেখানে বিচারক ছিলেন। তিনি ওই আমাদের তপন রায় চৌধুরী, যিনি নামপদ ঐতিহাসিক, ওনার ফাদার ওই ছিলেন, কি বলে, কংগ্রেসের কর্মী ছিলেন। বাসায় আছে, তারে অ্যারেস্ট করে না, নোটিশ টানাই দিয়েছে আবার পুলিশ যে ওরে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে একটা কেস আর কি। তখন ওই আমাদের এই বাঙালি বিচারক আর কি, উনি বললেন যে পুলিশের এটা কি ধরনের আচরণ, ও জানে কোথায় আছে, ওই বাবু কোথায় আছে ও জানে, তারপরেও একটা নোটিশ দিল, অর্থাৎ পুলিশ এটা জেনেও এটা করলো ইত্যাদি। অর্থাৎ উনি ইনডাইরেক্টলি ওই পুলিশ অফিসারকে উনি দোষী করলেন, রায় দিলেন যে এটা পুলিশের বাড়াবাড়ি বা ইত্যাদি। ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ অফিসার, এতে ব্রিটিশ গভর্নমেন্ট খুব খেপে গেল। খেপে যেয়ে ওনাকে একবারে ময়মনসিংহে বদলি করে দিল এই বিচারকরে, তিনি পরবর্তীকালে এসে অনেক কিছু হয়েছিলেন। বিষয়টা এই জন্যই বলছি যে ওই যে ক্ষমতায় যিনি থাকেন বা যারা থাকে তারা একটা গ্রুপ গড়ে তোলে। ম্যাকেলের সেই এর আমলের থেকে বলা আছে যে এরা যাতে এদেশীয় বা ইত্যাদি, কিন্তু রক্তে, চিন্তায়, এ ভাবনায় সে ব্রিটিশ হতে হবে, তার মানে ইংরেজ হতে হবে বা এই ধরনের আর কি একটা বিশেষ শ্রেণী গড়ে তোলা। সেই যুগ গেছে, সেটা তো একটা সিস্টেমের ভিতরে ছিল। পাকিস্তান আমলেও তাই ওই রকম কিছু কিছু এরা ওরা ইত্যাদি, এই যে কোটা সিস্টেম এগুলো তখনও কিছু অন্যভাবে ছিল। কিন্তু এটা সবচাইতে বেশি প্রচণ্ডভাবে দুর্দিন শুরু হয়েছে 1996 সালের থেকে, যখন সরকারি অফিসারদেরকে ওই জনতার মঞ্চ নাকি একটা বিচারের মঞ্চের ভিতরে আনা হলো এবং ওখান থেকেই একটা তৎকালীন যিনি সচিব ছিলেন, সিনিয়র সচিব ছিলেন, তিনি বললেন যে আমরা পার্লামেন্টে বিদ্যুৎ বন্ধ করে দেব। তৎকালীন ওই যেহেতু বিএনপি ছিল তখন বন্ধ দিল। এই যে অফিসাররা এসে একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে দাঁড়ালো, হয়ে করলো, এইটার থেকেই মানে অফিসারদের মধ্যে যে তাদের যে নিজস্ব যে একটা বৈশিষ্ট্য, সেইটার থেকে তারা মনে হলো যে ঘরের বউকে বাইরে আনলে যে অবস্থাটা হয় সেই ধরনের পরিস্থিতি হলো। এবং হওয়ার ফলেই ওর থেকেই শুরু হলো পরবর্তীকালে পরের 5 বছরে হিরো জিরো হয়ে গেল, জিরো হিরো হওয়া শুরু হয়ে গেল। ও তুমি ওই সময় ছিলা, অতএব আমি এসে তোমার ওএসডি করে দিলাম বা চালিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম ইত্যাদি। আর ওই সময় যে আন্দোলন করেছে, কাজ কিছু করে নাই, আমাদের সাপোর্ট করেছে, তারা এনে দিলাম। এইভাবে 96, 2001, 2000 এর পরে এটা এইভাবে চলেছে, এটা দলাদলির মতো ভর্তি গেছে। এবং যেটার থেকেই কিন্তু ওই যে বিচারপতি কে হবেন, কে থাকবেন, যিনি এসে চিফ জাস্টিস হবেন,
এই যে হবেন কেয়ারটেকার গভর্নমেন্টের হবেন, ওগুলো সব কিন্তু ওখান থেকে শুরু হয়েছে আর কি। সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে গেছে 2008-এর পরের থেকে 9-এর পরের থেকে এই যে একটানা থাকা চরম পর্যায়ে পৌঁছেছে, একটানা থাকায় চরম পর্যায়ে হয়েছে। কেন আমি কথাটা শেষ করে দেই। একটানায় থাকা চরম পর্যায়ে হলো কেন, যে আগে যদি নিয়ম ছিল যে 5 বছর পর পর যদি সরকার চেঞ্জ হয়, ঠিক আছে, আগের 5 বছর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আশায় বুক বেঁধে থাকে যে আমি পরের 5 বছর একটা বিচার পাবো, ন্যায় বিচার পাবো, আবার এর পরের 5 বছর আবার এরকম পাবে। কিন্তু সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গেছে কন্টিনিউয়াস হওয়াতে। ফলে ওই যে একবার যে এসে ভালো পয়েন্টে এসে ঢুকছে তার আর যেতে হয়, আর ওই যারে বের করে দেওয়া হয়েছে ওই সময় সে আর ওখানে পৌঁছাতে পারেনি। 15 বছর চলে গেছে ইতিমধ্যে, বাড়ি বসে বসে সবাই আপনার হয়ে গেছে, ওএসডি করে পাঠিয়ে দিয়ে আপনার প্রায় 1300 মতন অফিসার এবং সব ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি লেভেলের জনপ্রশাসন, হ্যাঁ, দে ওয়ার ব্রিলিয়ান্ট অফিসার্স, বা ভালো মন্দ থাকতেই পারে, সব আছে, কিন্তু তাদের ওই যে একবার ওএসডি করা হলো, এখানে চালাকিটা করা হয়েছে, যেটা আমি বলছি এটার কারণ ওইটা বললাম যে সর্ব হইয়া দংশন করা, ওঝা হয়ে ঝাড়ার ব্যাপারটা। এখানে যেটা করা হলো যে আগের 2 দশকে, 95 থেকে এই 96 থেকে এটা ওটা, এই সময় ছিল যে কাউকে যদি বের করে দেওয়া হতো ওই তাকে হয় চাকরির থেকে বরখাস্ত বা অপসারণটা এইসব করতো, ফলে সে যে আবার কোর্টে কেস করতে পারতো। কেস করে যেমন আমি যে আমাদের নুরুল হুদা সাহেব, যিনি ইলেকশন কমিশনার, সিভিল ইলেকশন, উনি কিন্তু কোর্টে জিতে এসে পরে গেছেন যে আমার প্রতি অনিয়ম করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এনারা ওই চালাকিটা করলেন কি, যে একজন মারা গেছেন এইসবের যিনি কারিগর, তিনি মারা গেছেন, আর একজন এখনো আছেন বেঁচে। এনারা বললেন যে এদেরকে ওএসডি করেই রাখো, চাকরিতে ছেড়ে দিয়ে সেই ধারা চলতে থাকলো। না না না, এইটা দিয়ে আমি বুঝাচ্ছি যে বউ মেরে ঝি মেরে বউকে বুঝানো আর কি। কারণ এই যে ওএসডি করলাম, এটা মানে হচ্ছে আমি অন্যদেরকে করলাম যে দেখো তুমি যদি আমার কথা না শোনো, ভালোভাবে না চলো, তুমি ওএসডি কাজ করছে। এই কারণেই এই সিচুয়েশন। জনপ্রশাসনেই যদি বললেন ডক্টর মজিদ যে 1000-এর উপর কর্মকর্তাকে এভাবে ওএসডি করা হয়েছে, কাউকে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশের মধ্যে গত 16 বছরে 1000-এর উপরে এরকম বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বা পদবঞ্চিত করা হয়েছে। এর সার্বিক অস্থিরতাটা কি দাঁড়িয়েছে? ধন্যবাদ। আসলে যেটা হয়, যেটা ডক্টর আব্দুল মজিদ সাহেব বলছিলেন, সেটা হলো যে আমরা আসলে এই যে প্রশাসন বা আজকের যে যারা রাজনীতিবিদ, এইটার একটা আমরা ইনহেরিয়েট করেছি প্রথমত ব্রিটিশদের কাছ থেকে, তারপরে সেখানে প্রায় 190 বছরে তারা রাজত্ব করেছে। এবং ওই সময় আমরা দেখেছি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পলিটিশিয়ান কেউ ছিল না, ওখানে কিন্তু ওই যে ব্যুরোক্রেসি বা প্রশাসন যারা, তারা ডুয়াল রোল প্লে করছে, যে তারা একাধারেই রাজনীতিবিদ আবার তারাই প্রশাসনে ছিল। ফলে ওই যে প্রশাসন, ওরা কখনো একটা ইলেকটেড গভর্নমেন্ট বা একটা রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত সরকারের অংশ কখনো ছিল না, অভ্যস্ততাই নেই তার যে অভ্যস্ততা ছিল সেটা হলো যে জনগণের কাছ থেকে ট্যাক্স তুলে আনবে এবং জনগণের তাদের শাসনকে পরিচালনা করার জন্য জনগণের সাথে যত খারাপ কিছু করা যায় সেটা করবে, এই হলো তার ট্রেনিং। এরপরে আমরা পাকিস্তান আমলে আসলাম। পাকিস্তান আমলে এসে আরও ক্ষতি হয়ে গেল, কেন তখন আমরা দেখলাম যে পাকিস্তান শুরু হলো একটা রাজনীতিক এর মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে, এবং 9 বছর ধরে তারা কোনো কনস্টিটিউশন তৈরি করতে পারেনি। খুবই দুঃখজনক যে একটা রাষ্ট্র 9 বছর ধরে কোনো কনস্টিটিউশন তৈরি করতে পারেনি, এবং সেটা যেতে না যেতেই আইয়ুব খানের শাসন শুরু হয়ে গেল। আমরা দেখলাম সেটা 1958 ওই সময় থেকে। এবং এই যে শুরু হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই যে মিলিটারির যে ইনভলভমেন্ট রাজনীতিতে, এবং তারা ডমিনেট করেছে, এর সাথে এই সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে। তারা পলিসি ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন দুইটা জায়গায় কিন্তু সম্পৃক্ত তখন থেকেছে। এবং ব্যুরোক্রেসিকে কিন্তু ওই সময় থেকে আমরা দেখব যে এই রাজনীতিক যারা আছে তারাও কিন্তু মিলিটারি এবং ব্যুরোক্রেসির মানুষ, তারা তাদেরকে ব্যবহার করছে, তাদের যে ক্ষমতায় থাকা এবং সেটির মাত্রাটা যদি ডক্টর মজিদ বলছে যে গত 16 বছরের চরম পর্যায়ে পৌঁছেছে কিনা, মানে এবং পৌঁছে থাকলে তার আফটার ইফেক্টটা কি হচ্ছে বা কি হবে। আমি যেটা বলছিলাম যে ওটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তার মানে আমরা ওই হ্যাংওভারটা এখানে আছে যে ব্রিটিশ, পাকিস্তান, এই পুরো সময়টাতে আমরা দেখেছি যে একটা রাষ্ট্র চালাতে গেলে, একটা ডেমোক্রেটিক বা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, সেখানে রাজনীতিবিদরা তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে আসবে, এসে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে
বাংলাদেশ যখন শুরু হলো, আপনি দেখেন যে বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে আমরা পরবর্তীতে যে 90-এর আগ পর্যন্ত তো আমি ওইভাবে গণতান্ত্রিক সরকারই পাইনি। 90 থেকে আমরা দেখলাম যে এই যারা রাজনীতিবিদরা আসলো, মোটামুটি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরা কয়েকটা ইলেকশন দেখলাম অ্যাটলিস্ট 2013-14 পর্যন্ত। এই সময় আমরা 2008 পর্যন্ত, 2008 পর্যন্ত, মানে ওইটা তো একটা ইলেকশন হয়েছে, ওটা তো চরম বিতর্কিত। যাই হোক, তবুও সেটা একটা কেয়ারটেকার বা একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আমি তো 9-এর কথাই বলছি। হ্যাঁ, ওকে, সেটাই। তো সেটা তার মানে 14-র পর থেকে আর আমরা এই দেখিনি, এই যে 10 বছরে আমরা ইলেকশন, যে 3টা ইলেকশন হয়েছে, সেটা আমরা ওখানে কোনো গণতন্ত্রের কোনো চর্চা দেখিনি। আর যেটা হলো যে তার মানে কি, আমার যারা রাষ্ট্র পরিচালনা করবে তার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠছে। আপনি যদি, আমরা যে থিওরিটিক্যাল যে আলোচনায় আমরা জানি, আমাদের যে শিক্ষা, সেটা হলো যে আপনার প্রশাসন অলওয়েজ যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার, যে পলিটিশিয়ান, তাদের আন্ডারে থাকবে, তাদের কথা তারা মানবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সময়টার কথা বললাম, স্পেশালি 2014-র পর থেকে যদি আমরা ধরি, এই সময়টাতে আমরা দেখেছি যে যেহেতু সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আছে, সেখানে কিন্তু ব্যুরোক্রেসি অনেক বেশি ডমিনেন্ট। এবং এই ব্যুরোক্রেসি শুধুমাত্র যে 2014 থেকে আছে তা না, ইভেন আমরা 71-এর পর থেকেও যদি দেখি, প্রথম দিকে কিন্তু বঙ্গবন্ধু একটু চেষ্টা করেছেন ওনার মতো করে প্রশাসনকে করতে, অ্যান্ড উনি পারেননি। তারপরে যারা এসছে তারা তো মিলিটারি শাসক, তারা অলওয়েজ ব্যুরোক্রেসির সাথে একসাথে মিলে কাজ করেছেন। সো এইটা কিন্তু একটা খুব দেখার বিষয় যে কখন এই মিলিটারি এবং এই যে প্রশাসনের যে আমলাতন্ত্র, ওইটা ওই এক জিনিস আমি বলছি, যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিবেচনার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে সাম্প্রতিক সময়ে। তার যে পরবর্তী যে ফলগুলো, সেটা কতটা কাজ করেছে? যেমন সব কিছু ধ্বংস হয়ে গেছে, প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, আর্থিক খাতে লুটপাট, সব তো এই কারণেই। এবং যারা নিয়োগ পেয়েছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সব তো বেছে বেছে নিয়োগ দেওয়া হয়েছে। সো তার মোরালিটির জায়গা থেকে, তার ইথিক্যাল জায়গা থেকে তো যখন কোনো অন্যায়টি করা হচ্ছে বা লুটপাট করা হচ্ছে, কেউ বাধা হয়ে দাঁড়ায়নি। সেই কারণে কি সুযোগগুলো আর বাড়েনি? অবশ্যই বেড়েছে। এবং যেটা আমি কিন্তু আমার যে আর্গুমেন্ট ছিল ওটারই আপনি আসলে এক্সটেনশনই করছেন, যেটা হলো যে আপনার স্বাভাবিক কার্যক্রম তো নেই। ধরেন যে আমার বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, আমাদের সিভিল সার্ভিস তো আমার কনস্টিটিউশন বা আমাদের রুলস রেগুলেশন যেটা আছে, সেটা যদি আমরা মেরিটোক্রেসিকে আনতে পারতাম, মেরিটোক্রেসি এসেছে টু সাম এক্সটেন্ট, কিন্তু সেখানে কোটা সিস্টেম আছে যেটা নিয়ে আমরা আন্দোলন করতে দেখেছি। এবং বাংলাদেশ হওয়ার পর থেকে আপনি এই কোটা সিস্টেম আমাদেরকে কি ক্ষতিটা করেছে দেখেন। যে প্রথমত যখন শুরু হলো তখন 20% মাত্র মেরিট ছিল, তারপরে আমরা দেখছি যে এটা বাড়তে বাড়তে এক পর্যায়ে এটা 45%, 46%, 44, আর ওখানে 56% হয়ে গেল। তার মানে কি, আমার এই, এবং মাঝখানে আপনার 5 বছর ছিল না। তাহলে এখান থেকে এই যে কোটায় যে লোকজনগুলো আসছে, কোটার দরকার আছে সারা পৃথিবীতে। আপনার যারা একেবারে পিছিয়ে পড়া মানুষজন, কিন্তু আমরা এখানে দেখছি যে মেধার থেকে কোটা বেশি হয় কিভাবে। কোটা হলো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে পড়া মানুষকে আপনি একটা লেভেল ফিল্ডে আনার জন্য আনবেন। আমরা দেখেছি যে এই যে কোটার যে ইম্প্যাক্ট, এটাকে আপনি কোনো ক্রমেই আজকের যে প্রশাসনের যে অবস্থা, এটাকে আপনি এটা থেকে আলাদা করতে পারবেন না। এবং এইটার সাথে কিন্তু অন্য অন্য জিনিস রিলেটেড। ধরেন যে আপনি একজনকে রিক্রুট করছেন, এই রিক্রুটমেন্টের পরে কিন্তু প্লেসমেন্ট, তার প্রমোশন, তার ট্রেনিং, তার প্রিভিলেজেস, এগুলো আছে। আপনি যে লোক কোটায় আসছে, তাই না, তো এখানে কিন্তু একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এবং আমার সিভিল সার্ভিসের মাঝে যে স্পিরিট ডিকপ বলে, এটা ফেওয়াল একজন আছে উনি বলছেন, সেটা হলো যে ওর যে একটা স্ট্রেংথ, যেটা ইউনিটি ইজ স্ট্রেংথ যেটা বলা হয়, একটা টিম যেটা, ওই স্পিরিটটা কিন্তু ভেঙে গেছে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের যে ব্যুরোক্রেসি, ওর মধ্যে কিন্তু অনেক কনফ্লিক্ট ছিল, জেনারেল কনফ্লিক্ট, স্পেশালিস্ট কনফ্লিক্ট, ওখানে ইপিসিএস, এখানে বিসিএস, এখানে ফ্রিডম ফাইটার, নন ফ্রিডম ফাইটার, এরকম অনেক ভাগ ছিল। ইভেন ক্যাডার বৈষম্য আছে। আপনি দেখবেন যে এডুকেশন ক্যাডার এক ধরনের, হেলথ ক্যাডার এক ধরনের, আবার বিসিএস অ্যাডমিন ক্যাডার, যেটা আমরা ব্রিটিশ প্রশাসনের কাছ থেকে ধার করে এনেছি, সেটা কিন্তু একরকম না। এই সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা আছে। এবং রাজনীতিবিদরা কিন্তু এই যে অস্থিরতা, ওটা একটা আছে। আর একটা হলো যে তারা যেহেতু একটা রেগুলার প্রসেসের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে না, তারা তখন এই প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এমন লোককে দিয়েছে যারা তার প্রতি লয়াল এবং তারা যা করতে চায় সেটাকে সাপোর্ট করে। ডক্টর আব্দুল মজিদ, আমরা তো খুব স্বাভাবিকভাবে জানি যে প্রশাসন হতে হবে পিরামিড আকারের, নিচুর দিকে বেশি থাকবে কর্মকর্তা বা কর্মচারীর সংখ্যা, তারপরে একটু কম, তারপরে একটু কম। তো দেখা গেছে যে দলীয় সরকারগুলোতে, বিশেষ করে গত 16 বছরে, একেবারে উল্টো পিরামিড আকারের
কাঠামোটি দাঁড়ালো প্রশাসনে, এবং যারা যোগ্য নয় শুধুমাত্র দলীয় বিবেচনায় তাদেরকে প্রমোশন দেওয়া হতে থাকলো, চাকরিচ্যুত করা হতে থাকলো, যেটি প্রথমে বলছিলাম। কিন্তু আমি বলছি উল্টো পিরামিড, এডিশনাল সেক্রেটারি বলে তো কোনো পোস্ট নেই অ্যাকচুয়ালি, আমি যতদূর জানি, কিন্তু ওটা তৈরি করে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কি ধরনের অস্থিরতা তো নানানভাবে চলছে আমরা জানি, কিন্তু এর ফলে কাঠামোগত কি পরিবর্তন এসেছে, নেতিবাচক বা ইতিবাচক? না, আপনার এডিশনাল একটি পোস্ট অনেক আগের থেকেও ছিল, ছিল, ওটা থাকে। আচ্ছা, যদিও অনেক জায়গায় রুলসে লেখা আছে যে জয়েন্ট সেক্রেটারি সরাসরি সচিবের সাথে ইয়ে করবে, আমি সেটাই বলছি। কোনো কোনো জায়গায় কিছু কিছু কাজ ওই এডিশনাল সেক্রেটারি দিয়েছে, অতিরিক্ত সচিব। আমি ওইটার সাধারণত ঠাট্টা করি আর কি, ইয়ে করি, অতিমাত্রায় রিক্ত যে সচিব সে হচ্ছে অতিরিক্ত সচিব, কারণ ওর ঠিক ওইভাবে একটা জয়েন্ট সেক্রেটারির যে পজিশন, হ্যাঁ, আর সচিবের ওটা কিছু কাজ অতিরিক্ত দেওয়া হয়েছে আর কি, ওটা ঠিক আছে। এখানে পয়েন্টটা হচ্ছে যেটা আপনি বলতেছিলেন যে ধারাবাহিকতা, কোহারেন্স, উনি যে স্পিরিট ডি কোরের কথা যেটা বলতেছিলেন, এই স্পিরিট ডি কোর এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরা একটা সংঘবদ্ধ হয়ে করেন, যেমন গত কয়েক বছর যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ পদ নাই, কিন্তু ওনাকে পদোন্নতি দিতে হবে, দিলাম, দিয়েই এমন হয়েছে যে ওই উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন, ডেপুটি সেক্রেটারি রুমেই বসতেছেন, কিন্তু কিছুদিন বললেন আমি জয়েন্ট সেক্রেটারি, বলে আমি জয়েন্ট সেক্রেটারি, এরপর এডিশনাল সেক্রেটারি, ওই সেম রুমে বসে। তো এতে হয় কি, ওর তো সামাজিক কোনো প্রকার ইয়ে হলো না, সে বাড়লো না, একই কাজ। কারণ কি, ওর উপরের কাজ করার মতন লোক, ওই যে আপনি পিরামিড নন পিরামিড যেটা বলছেন, ওই উপরের লেগে ওইভাবে দেওয়া হয়েছে, কারণ কাজ নাই, পোস্ট নাই, মানে দেওয়া যাচ্ছে না, কিন্তু ওনার পদোন্নতি দিতে হচ্ছে, ওনার পয়সা দিতে হচ্ছে। এই যে যেমন যে কথাটা প্রয়াত অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওদের একটু বেতনটা কম, একটু বেতন দিলে বোধহয় দুর্নীতি ঠিক হয়ে যাবে, ওই ফর্মুলাটাও ফেল করলো, কারণ প্রত্যেকের কিন্তু প্রচুর বেতন দেওয়া হয়েছে। আমি সচিব হওয়ার পরে আমরা বোধহয় 80,000 আমাদের ইয়ে ছিল সর্বশেষ, এখন তো যথেষ্ট বেশি বাড়ানো হয়েছে। আমাদের সময় গাড়ি পাওয়া যেত না, মানে গাড়ির লোন, এখন প্রত্যেকের ডেপুটি জয়েন্ট সেক্রেটারিতে প্রত্যেকের গাড়ি দেওয়া হয়েছে, গাড়ির মেনটেন্যান্স কস্টও দেওয়া হচ্ছে, আবার এদিকে তারা অফিসের গাড়িও ব্যবহার করছে, অর্থাৎ প্রচুর জিনিস দেওয়া হয়েছে, এই উপজেলাগুলোতে সব জায়গাতে দেওয়া হচ্ছে। এই দিয়ে কি হচ্ছে, এতে তো তাকে থামানো যাচ্ছে না, কারণ সে হচ্ছে, কারণ দুটো কারণ, উনি একটু নির্বাচনের ব্যাপারটা বলছিলেন, এটাই খুব ইম্পর্টেন্ট। যেমন 2014 সালের ভোটে যখন দেখা গেল 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে তারা কেউ ফেস করেনি, তো ফলে তার ভিতরে একটা ধারণা হয়েছে, একজন এমপি তো বলেই দিলেন আমি তো তোমার ভোট লাগেনি, কারণ ভোটই তো হয়নি, আমি তো এমনি আসছি, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। ওই যে একটা ইগনোরেন্স অফ দি পিপুল, জনগণ থেকে সরে যাচ্ছে কিভাবে, ওই জন্যই গণতন্ত্রের, কারণ আমার তো তোমার ভোট নিতে লাগেনি, তোমার সাথে আমার কোনো ব্যাপার ছিল না, আমি 154 জন এ করেছি। এই যখন এইটা করলো তখন থেকেই কিন্তু ওই ধারণাটা, ওই এটা সব শেষ হয়ে গেল, জবাবদিহির ব্যাপারটা একেবারে দুর্বল হয়ে গেল। আর 2018-তে এসে আরও যেটা হলো সেটা হচ্ছে একেবারে ফিল্ড লেভেলের লোকেদের তারা একটা ধারণা পেয়ে গেল, এই যে আমি রাতের ভোটে হেল্প করে ওনাকে পাশ করাইছি, সুতরাং এরপরে একেবারে নিম্নতর পর্যায়ের লোকেরা পর্যন্ত নানানভাবে দাবি নিয়ে সরকারকে বলতে থাকলো, মানে ইনডাইরেক্টলি বুঝাতে চাইলো আপনি তো আমার সাহায্যেই আপনি এসেছেন, পুলিশের মধ্যে সেই জন্যই সে আর কথা শোনা শুরু করেনি, সে যাই ইচ্ছা করছে আর কি। আপনি এখন একজন পুলিশের প্রধানের আপনি তার ওই কতটা জমি সম্পত্তি কি নিয়েছে সেইটা দেখলেন, কিন্তু সে যে পলিটিক্যাল ব্লান্ডারগুলো করে গেল সেটার দিকে তো আপনার দেখতে হবে, সে কিভাবে একটা বিরাট ওই যে কী বলে শাপলা চত্বরের এটাকে আগের দিন রাত্রে কীভাবে করা হলো, এই জিনিসগুলো তো এতে আনতে হবে, কারণ সে আমি মনে করি যে বহু লোকের কাছ থেকে জমি নিয়েছে, কাড়াকাড়ি করেছে, সেটার চাইতে বড় ক্ষতি করেছে এই ধরনের একটা সরকারকে মানে ইয়ে দেওয়ার, মানে অন্ধ সাপোর্টের পথ তৈরি করে দেওয়া। হ্যাঁ, যেমন 28 কি অক্টোবর, এবারও 28 অক্টোবর তারিখটাই খারাপ, ও 2006 সালে 28 অক্টোবর গন্ডগোল হয়েছিল, ওই যে একজনকে ইয়ে করে মারলো, এবারও 28 অক্টোবর। কি এমন যে এত দেশ থেকে সব লোকজন চলে আসলো, কিন্তু কি একটা ঘটনা ঘটলো, এগুলোর মাস্টার মাইন্ডকে তো খুঁজে বের করা দরকার, এবং সেই জন্য ওই যে বারবার বলা হচ্ছে জাতিসংঘের থ্রুতে তদন্ত হওয়া উচিত। এটা কি ঘটনা ঘটিয়ে
আর আর আমাদের বিচার ব্যবস্থার নিয়মের ভিতরে একটা বড় সমস্যা হচ্ছে কি, পুলিশ কেন এরকম হয়েছে, এর কারণটা হচ্ছে ঘটনা যাই ঘটুক, চুরি হোক, ডাকাতি হোক, খুন খারাপি হোক, এফআইআরটা লিখবে সে লিখবে এবং ওরটাই কোর্টে হাজির হবে, ওর বিষয়টা থাকবে। তো ফলে ও নিজেই যদি এই এফআইআর এর একজন হয়ে থাকে, ওদের কথা লিখবে না। যেমন সাঈদের ব্যাপারটাই আমরা দেখলাম, সাঈদের ব্যাপারটাই প্রকাশ্যভাবে ওরাই মারলো, কে মারলো না না, কারণ এফআইআরটা তৈরি করেছে তো পুলিশ করেছে, তারা করেছে। এবং সে বলেছে বিভূতি, ওর নাম বিভূতিভূষণ আর কি। আমি বললাম বিভূতিভূষণ তো সে বহু আগে তারাশঙ্কর ওই যে কি বলে আমাদের ওই উপন্যাসটা লিখে শেষ হয়ে গেছে। আর এই বিভূতি এফআইআর লিখলো কি যে ওই সবার সব লোক দেখলো, কে করবে এফআইআরটা, কে করবে? পুলিশকেই তো। না না, আমি তো সেটাই বলতেছি, আপনার আইনের ভিতরে এখানে এই সমস্যাটা যে 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 অন্যায় করছে সেই নিজেই এফআইআর তৈরি করছে, তারটাই যাবে, আরেকজন করতে পারবে না। এবং এই যে আমরা বলি বিচার বিভাগীয় তদন্তের কথাটা বলা হচ্ছে কেন, কথাটা ওঠে কেন, ওই জন্যই। কারণ ঘটনার ভিতরে যদি এক পক্ষ যদি পার্টি থাকে, তাহলে সে কিভাবে তার রিপোর্ট লিখবে, তা সেটা জিনিসটা তো অত সহজ না। কারণ বিচার বিভাগীয় তদন্তের তো আবার ধরেন একটা প্রসিজিওর আছে, সে বিরাট প্রসিজিওর, উনি গণশুনানি নেবেন, তারপর যাবেন, ইতিমধ্যে তো মানুষ ভুলে যাবে ইত্যাদি হবে। কথা হচ্ছে যার যা কাজ সে যদি সেইটা স্বাধীনভাবে না করে, অর্থাৎ এরা সবাই কিন্তু রাষ্ট্রের, সরকারের না, এই বিভাজনটা চলে গেছে আর কি। আমি আর একটা পয়েন্ট দিয়ে করি, সেটা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টে আপনি জানেন ওখানে লেবার আর এ পার্টি, দুটো পার্টি আছে। তো ওদের যে চিফ সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, ওই নতুন একজন প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, হলে উনি সকালবেলা এখানে 15-20টা পয়েন্ট লিখে নিয়ে গেছেন, স্যার এইগুলো করতে হবে। উনি কিন্তু আগের সরকারের ক্যাবিনেট সেক্রেটারি, হ্যাঁ, উনি তো ওই প্রধানমন্ত্রী মনে করতেছিল ও আইসে আমাদের আর কি সাজেশন দেবো, তো আগের গভর্নমেন্টের লোক বা এ লোক কিছু না, ও সোজা নিয়ে যেয়ে পয়েন্টগুলো দিছে। দিলি বলতেছে কী ব্যাপার, আপনি কালকে পর্যন্ত আমাদের বিপক্ষে ছিলেন, মানে অপরপক্ষের ছিলেন, আপনি দেখি আমাদের প্রোগ্রামগুলোই লিখে আনছেন। তো বলছে স্যার ইট ইজ মাই ডিউটি, কারণ আমি সবসময় ওই গভর্নমেন্টের কাজ করেছি, ঠিক আছে করেছি, সেহেতু তার আন্ডারে আছি, কিন্তু আমি সবসময় লক্ষ্য রাখছি যে দুদিন পরে আপনারাও আসতে পারেন, তাহলে আপনাদের কি কি কাজ আমি সেই লিস্ট করে রাখছি। আমি একটু এবং আমার কাজ আজকের মধ্যে আর আমাদের প্রশাসনের ব্যক্তিগত পার্থক্য সব দলের এখানে পার্থক্যটা হয়ে গেল ওইভাবে যে তুমি যদি আমার এই কথা শুনিয়ে ভালো করে কাজ করো, তাহলে তুমি কিন্তু থাকতে পারবে, নাহলে তুমি থাকতে পারবে না। এবং তুমি থাকতে পারবে না শুধু না, তোমার ছিঁড়ে খেয়ে ফেলবে তুমি যদি এখান থেকে চলে যাও। কারণ তোমার অর্থাৎ ওরে দিয়ে এমনভাবে অন্যায়টা করেই নেওয়া হচ্ছে যে ও নিজেই ওখানে থাকার জন্য প্রয়োজন বোধ করবে, প্রয়োজনীয় বোধটা করা হচ্ছে। সেটাই আমি বলছি, এই জিনিসটা কোথায় আমি আলোচনায় ফিরবো। আমরা দর্শক ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি খুব শিগগির। আমন্ত্রণ আরও একবার 21 রাতে আলোচনা করছি আমলাতন্ত্র এবং পদ ও পদোন্নতি এইসব বিষয়ে। ডক্টর তৈয়বুর রহমান, আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে নোটিশ জারি করা লাগেনি আর। যারা গত সরকারের গুডবুকে ছিলেন তারা সটকে পড়লেন, তারা অনুপস্থিত থাকলেন। মানে এই যদি হয় প্রফেশনাল পার্সনদের অ্যাটিটিউড, তাহলে সেই প্রশাসন কিভাবে চলেছে, আর যদি ভবিষ্যতেও এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে সেই প্রশাসন আমাদের দেশের জন্য কতটা কার্যকর হবে? খুব মানে সহজ একটি প্রশ্ন আপনার কাছে করলাম, আসলে ভিতরের বিষয়গুলো জানার জন্য। ধন্যবাদ। যেটা হলো যে আসলে একটা দেশের আপনি সিভিল সার্ভিসের যে রুলস আছে, প্রমোশনের ট্রান্সফারের যে রুলস আছে, সেটা যদি মানতো তাহলে আজকের এই অবস্থা আমাদের দেখতে হতো না। আমি 2-3টা পয়েন্ট আপনাকে বলি, তাহলে সেটার মাধ্যমে হয়তো কিছুটা হলেও আমরা বুঝতে পারবো। এবং আপনি উল্লেখ করেছেন যে অলরেডি যারা বিগত সরকারের সময় কি পলিসি মেকিং পজিশনে ছিলেন তারা ওখানে নেই, আর যারা বঞ্চিত ছিলেন তারা অলরেডি বিক্ষোভ করা শুরু করেছে এবং তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আমি দেখলাম যে যারা ওএসডি করা হয়েছিল 117 জনকে অলরেডি পদোন্নতি দেওয়া হয়েছে এবং তারা পদবঞ্চিত ছিলেন। আচ্ছা, তা এর সাথে দেখেন যে আমরা গত যে সময়টা গেল প্রায় 15 বছরের মতো, আমরা ওখানে দেখেছি যে যেটা আগে আমরা এইভাবে এত ওপেনলি দেখিনি, সেটা হলো যে মন্ত্রী
তারপরে ধরেন স্টেট মিনিস্টার এবং যারা বিভিন্ন দায়িত্বে আছে, এই রাজনীতিবিদরা সরাসরি আরেকটা কলিগকে ধরেন মোপার যে মিনিস্টার, ওনাকে তদবির করছে যে একে একে প্রমোশন দেওয়া হোক, এবং এইগুলো সব পত্রপত্রিকার নাম সহ আসছে যে কে কার জন্যে কাকে সুপারিশ করছে প্রমোশন দেওয়ার জন্যে, এগুলো কিন্তু ওপেন পত্রপত্রিকা আসছে, আমরা এটা আগে কখনো দেখিনি। তার মানে কি যে আপনার প্রমোশনের তো একটা পলিসি আছে সরকারের, তাই না? সেখানে আপনার মেরিট বেসিস আছে, সেখানে সিনিয়রিটি বেসিস আছে, সেখানে মেরিট কাম সিনিয়রিটি আছে, সেখানে ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে, পরীক্ষা পাশ করার একটা ব্যাপার, বিভিন্ন লেভেলে ধরেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে একেবারে সেক্রেটারি পর্যন্ত যে প্রমোশন পাবে সেটা কিন্তু একদম পলিসি তৈরি করা আছে। সেটা যদি ফলো করা হতো তাহলে কিন্তু আজকের এই অবস্থা হতো না। সেখানে ব্যত্যয় ঘটেছে এবং সেখানে রাজনীতিটা এসেছে, এবং এই রাজনীতির যে রিফ্লেকশন সেটা আমরা যেমন দেখছি চুক্তিভিত্তিক নিয়োগ, যেটা চুক্তিভিত্তিক নিয়োগে কি হচ্ছে যে ধরেন কেউ রিটায়ার করেছে, তাকে আপনি ওখানে রাখছেন, এবং এটা রাখার ফলে কিন্তু আমার সিভিল সার্ভিসের এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তার কারণ যারা অলরেডি সিভিল সার্ভিসে আছে তারা তো একটা পর্যায়ে পরে তারা প্রমোশন পাবে। ধরেন যে একজন এডিশনাল সেক্রেটারি, উনি ওনার পজিশনে থাকার পরে 2 বছর পরে কিন্তু ওনার পরবর্তী লেভেলে প্রমোশন পাওয়ার কথা, কিন্তু ওখানে যদি আরেকজন থাকে যার অলরেডি চাকরিতে তার চাকরি কাল শেষ হয়ে গেছে, তাকে যদি আপনি ওখানে রাখেন তাহলে কিন্তু উনি বঞ্চিত হচ্ছেন, ওনার মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তো চুক্তিভিত্তিক নিয়োগ একটা, ওএসডি করা যেটা একটা, এগুলো সব কিন্তু আপনার একটা যে রাজনীতিকরণ যেটা বললেন সেটারই একটা রিফ্লেকশন। আর একটু আগে ডক্টর আব্দুল মজিদ সাহেব যেটা বলছিলেন যে দেখেন এটা রাজনীতিকরণ করতে করতে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে আপনার যে পদ অ্যাভেলেবল অ্যাপ্রুভড পদ, যেটা অনুমোদিত পদের থেকে কখনো কখনো 3 গুণ, কখনো কখনো 1.5 গুণ মানে লোকজনকে ওখানে প্রমোশন দেওয়া হয়েছে। আমি জাস্ট একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন অতিরিক্ত সচিব, যেটা এখানে অনুমোদিত পদ ছিল নির্বাচনের আগে, এই যে লাস্ট নির্বাচন যেটা হলো 135, পদোন্নতি পেয়েছে 396। যুগ্ম সচিব লেভেলে অনুমোদিত পদ 502, পদোন্নতিপ্রাপ্ত 774। ডেপুটি সেক্রেটারি বা উপসচিব লেভেলে অনুমোদিত পদ 1000, পদোন্নতিপ্রাপ্ত অফিসারের সংখ্যা 1698। এখন উনি যেটা বলেছেন একটু আগে, যে যেখানে একটা প্রমোশন পেতে গেলে তো আপনার প্রথম যে শর্ত আমার সিভিল সার্ভিস রুলস যেটা বলে ভ্যাকেন্সি থাকতে হবে, আগে তো পদ থাকতে হবে, তারপর আপনি তাকে প্রমোশন দেবেন। তো আপনি যে পদ আছে তার 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ বেশি প্রমোশন দিচ্ছেন, এবং সে কিন্তু বেতন ভাতা অন্যান্য সব সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পদ নেই। এইটা মূলত তারা ইউনিভার্সিটি থেকে ধার করেছে। ইউনিভার্সিটিতে রিস্ট্রাকচারিং একটা কথা আছে, যে আপনার পদ নেই, নিজের পদ নিয়ে উঠে যাচ্ছে। তো ইউনিভার্সিটি একটা সুবিধা আছে যে ও তার পদ নিয়ে উঠে যায়, নতুন পদ সৃষ্টি করতে পারে না। তার মানে 30টা পদ যদি থাকে 30টাই থাকবে, ওর বেশি হবে না। কিন্তু এখানে যেটা হচ্ছে যে পদ নেই, কিন্তু পদের বেশি লোকজনকে আপনি ওখানে নিয়োগ দিচ্ছেন, তারা অন্যান্য বেনিফিট যেটা সেটা পাচ্ছে। আর এইটার সাথে আরেকটা বিষয় আমার মনে হয় আমাদের আনা দরকার, সেটা হলো যে যেমন আপনার আমাদের এই ক্যাডার ডিসক্রিমিনেশন আছে, আমাদের যে বিশেষ অ্যাডমিন ক্যাডার যেটা, পুলিশ যেটা, বা আমাদের ট্যাক্স ক্যাডার যেটা, আপনি দেখবেন যে এখন ছাত্রছাত্রীরা যে এই যে বিসিএস এর জন্য যখন প্রস্তুতি নেয়, তখন কিন্তু তার নির্দিষ্ট কিছু ক্যাডারের প্রতি এক ধরনের আগ্রহটা বেশি। কেন? তার কারণ অলরেডি কিন্তু সিভিল সার্ভিসের ভিতরেই বৈষম্য আছে, চরম বৈষম্য আছে। ডক্টর আব্দুল মজিদ সাহেব যেটা বলছিলেন যে এখন তো বিসিএস এর অফিসার, বিশেষ করে যারা উপসচিব, তাদের লেভেলে গাড়ি দেওয়া হচ্ছে, তাদের গাড়ি মেনটেনেন্স এবং গাড়ির ড্রাইভার যে তার বেতন সহ 50,000 টাকা অতিরিক্ত দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু সব ক্যাডারের জন্য প্রযোজ্য না। আমি এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, যে আপনি বললেন যে যারা বিসিএস প্রশাসন থেকে যারা আসছে বা তাদের কোথাও পিএসসি কোথাও তো শোনা আসছে না, হচ্ছে না। পিএসসি যেমন গত কতদিন আগে তারা যে নিয়োগের জন্য যাদেরকে সুপারিশ করেছিল তাদেরকেও নিয়োগ দেওয়া হয়নি। তাহলে আমি এখানে বিসিএস এর বিষয়টা আমি কিভাবে নিয়ে আসবো? পিএসসি বিষয়ে তারা কিন্তু দলীয় সরকারের অধীনে থেকেই তারা যাদেরকে নিয়োগের সুপারিশ করেছে তাদেরকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দেন। তাহলে কত পদে পদে রাজনৈতিক আধিপত্য বা রাজনৈতিক চাপ? এখানে যেটা হয়েছে যে এটা তো একটা প্রসেস দিয়ে আসে, একজন সিভিল সার্ভিস একজন অ্যাপ্লিক্যান্টকে যখন রিকমেন্ড করে একটা প্রসেস দিয়ে আসে। ধরেন যে আপনার প্রথমে একটা তো প্রিলিমিনারি টেস্ট হয়, তারপর রিটেন টেস্ট হয়, তারপরে ধরেন ভাইবা হয়, তারপরে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়, হেলথ হয়, চেক হয়। তো এখন এই যে জিনিসটা, এই পুলিশ ভেরিফিকেশনের জায়গাটাতে এসে কিন্তু সমস্যাটা হয়, রাজনৈতিক বিবেচনা। এবং যেটা হয়েছে যে এটা আমরা আগে দেখিনি কখনো। ইভেন আমরা এরশাদ সাহেবকে স্বৈরাচার বলি,
ওনার সময় এটা ছিল না, যে আপনার একজন লোক যখন এতগুলো স্টেজ পার হয়ে আসে, পুলিশ ভেরিফিকেশন ইজ জাস্ট এ ফর্মালিটিস, যে ওখানে যাবে দেখবে তার কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো রেকর্ড আছে কিনা। এটা যদি না থাকে তাহলে আপনি একজন অ্যাপ্লিক্যান্ট, তার সব যোগ্যতা আছে, সে সবগুলো স্তর পার হয়েছে সাকসেসফুলি, মেরিটে এসছে, সেই লোককে আপনি নিয়োগ দিচ্ছেন না। এবং এইটা আমি দেখলাম যে গতকাল এইটার একটা রিফ্লেকশন আমরা দেখলাম যে 28 থেকে 42তম বিসিএস যেটা, এইখানে 259 জন প্রার্থীকে, চাকরি প্রার্থী, তারা সব স্টেজ পার হয়ে এসছে, শুধু পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টের নেগেটিভ রিপোর্টের কারণে তাদের এতদিন আটকে রেখেছে। তারা কোর্টেও গিয়েছে, বাট এইগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এখন যেহেতু একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নিয়ে তারা কিন্তু এই যে বঞ্চিত মানুষজন যারা, এরা কিন্তু সব আমাদের প্রশাসন বা আমাদের নিয়োগের যে পুরা যে সিস্টেম, সেটা পার হয়ে এসছে। আমাদের এই সব জায়গায় এটা অবসান এই সমস্যাটা কিভাবে হবে? আমি তার আগে ডক্টর আব্দুল মজিদ, যারা আছে, যারা বর্তমানে আছেন আর যারা পদবঞ্চিত হয়েছেন অথবা যারা পদচ্যুত হয়েছেন, এই সবারকে আবার ফ্রি আনতে গেলে তাহলে যারা ছিলেন তাদেরকে বের করে দিতে হবে নাকি? এটাই কি সমাধান? না, এটা 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 এই জটিলতাটা তো তৈরি হয়েছে অলরেডি। আমার পোস্ট নাই অথচ পদোন্নতি দিয়ে রাখা হয়েছে এখানে। এবং আমি আবার বলি, সব লোক কিন্তু খারাপ না, যারা উঠছে তার ভিতরে সবাই খারাপ না, ভালো আছে। কিন্তু এমন একটা স্ট্রাকচারাল ডিফিকাল্টিস তৈরি করা হয়ে গেছে, স্ট্রাকচার ডিফেক্ট হয়ে গেছে, যে এখন তাদের রাখতে গেলে এই যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে ওরা বঞ্চিতই থেকে যাচ্ছে, কারণ তারা 15 বছর ধরে কিছু বলতে পারেনি, করতে পারেনি। আপনি একটা সমাজে পদোন্নতি দেওয়া হয়েছে বেশ কিছু, হ্যাঁ, একটা অংশে, হ্যাঁ না, ওই পদোন্নতি ওইটা দিয়ে তো হচ্ছে না, যাকে সেই জায়গায় দেবেন। যেমন একজন লোক 15 বছর আগে সে যখন ডেপুটি সেক্রেটারি ছিল তখন তাকে ওএসডি করেছেন, হ্যাঁ, তার ব্যাচমেটরা ইতিমধ্যে অনেক দূর চলে গেছে আর কি। এখন তারই নিয়ে তো আপনি এখন ওএসডি ডেপুটি সেক্রেটারি দিতে পারবেন না, আর ওটাও হয় না আর কি। আর এখানে সবচেয়ে অমানবিক ব্যাপারগুলো ঘটেছে। আমি দুটো একটা উদাহরণ দেই। একটা কলেজে একজন প্রিন্সিপাল, তিনি চার্জে আছেন, সিনিয়র, তিনি তার অধীনে একজন মহিলা অফিসার আর কি, তিনি এসিআর লিখতেছেন, হ্যাঁ, ওর অধীনে বলে। দুদিন পরে কি হলো, ওই মহিলাকে, সে একটি বিশেষ এলাকার জেলায় বাড়ি তার বা ইত্যাদি, তাকে প্রিন্সিপাল বানানো হলো। আর ওই ভদ্রলোক থেকে গেলেন, উনি কিন্তু ভাইস প্রিন্সিপাল হিসেবে প্রিন্সিপালের চার্জে ছিলেন। উনি ওনার এসিআর লিখতেন, এই যে লোক এখন প্রিন্সিপাল হলো, ওনাকে ওখান থেকে সরালো না, তারে ভাইস প্রিন্সিপালই নামাই দেওয়া হলো। এবং তখন ওনার এসিআর লেখা শুরু করে দিল। এর চাইতে তো একটা অমানবিক পরিস্থিতি, অসম্মানজনক পরিস্থিতি তো হতে পারে না। বলা হলো যে ঠিক আছে, ওনাকে আপনি এই ভাইস চেয়ারম্যান থেকে অন্য জায়গায় ভাইস প্রিন্সিপাল ওর কাছে রাখেন, কেন রাখবে? আমি আরেকজন এডিশনাল সেক্রেটারির কথা বলছি, ওনার আন্ডারে কাজ করতেন একজন, হ্যাঁ, অন্য একজন, সে একসময় আমারও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল। আর ওর যে বস ছিল, ওখানকার যে হেড ছিল, সে আমার ব্যাচমেট আর কি, পড়াশোনায় ব্যাচমেট ইত্যাদি। হঠাৎ করে ওই নিচের ওই লোক, সে ওই তার বিশেষ পরিচয়, বিশেষ সম্প্রদায় ইত্যাদি আর কি, তারা ওখানে ডিজি বানিয়ে দেওয়া হলো। দিয়ে সকালবেলা পর্যন্ত সে ওরে স্যার বলছে, ওই ওনারে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, বলছে 10টার সময় উল্টো তাকে স্যার বলছে, ওনার গাড়ি আটকে দাও, গাড়ি আটকে দাও, ওনার বাসায় গাড়ি পাঠাতে পারবো না, অথচ ওর আন্ডারে কিন্তু সে কাজ করেছে। আমি বলছি এইরকম এতে হয় কি, এক একটা ঘটনায় অনেকগুলো শিক্ষা, অনেকগুলো মেসেজ চলে যায় চারিদিকে, যে এনি টাইম আমি তোমাকে, ওই যে তুমি যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, ওই অবস্থাগুলো হচ্ছে আর কি, হয়েছে। সুতরাং ওই যে উপরের থেকে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপারে আপনার প্ল্যান যদি থাকে, হ্যাঁ, একটা মানুষ সাধারণত, আমি একটু অন্যভাবে আসি, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এর সাথে আমরা বলছি, খুব মেরিটোরিয়াস, খুব ভালো, একজন লিডার আর কি, তারে ডেকে আনছে, তুমি খুব মেরিটোরিয়াস, খুব ভালো, আমার এখানে থাকো ইত্যাদি বলে ওরে দিয়ে একটা ছোট্ট একটা ক্রাইম করাই দিল, একটা ক্রাইম করাই দিল, ক্রাইম দিয়ে ওর নামে কেস দিয়ে দিল। দিলে বললো ঠিক আছে, চিন্তা করে না, আমি ছাড়িয়ে আনতেছি, আমি ছাড়িয়ে আনবো। ছাড়িয়ে আনলো, আনার পরে ওই ছেলেটা যে ভালো ছেলে, সে যে কিছু কথা বলতে পারতেছিল, ভালো করে বলতেছিল, সে যেই একটু কথা বলে, সেই বলে কি, তাহলে তুমি কি সিঁড়ি ঘরে যাবা?
মানে তোমার একটা কেস আছে, জি এই করে করে ওই ছেলেটা কিন্তু একটা বিরাট একটা মানে কি ক্যাডার কি বলে, ওই আমি ওই শব্দ ব্যবহার করতে পারছি, তাকে তা বানানো হলো। অর্থাৎ এইভাবে আপনার সুবিনীত ভালো ছাত্রদেরকে, ভালো এদেরকে এই নানান ধরনের প্যাসের ভিতরে তাদেরকে একই প্রশ্ন আপনার কাছে, যে এতে কি সমাধান ওইখানেই, যারা গত সরকারের অধীনে নিয়োগ পেয়েছে তাদেরকে স্যাক করতে হবে, তাদেরকে পদচ্যুত করতে হবে, যারা পদবঞ্চিত ছিলেন তাদেরকে ওইখানে নিয়ে এসে কোঅপ করা হবে, বিষয়টি কি এরকম নাকি অন্য কোনো সমাধান আছে? তাহলে তো সেই মাথা ভারী প্রশাসন তো রয়ে গেল। না, এটা আসলে অত সহজ না, যেহেতু একটা লম্বা সময় ধরে এটা হচ্ছে এবং একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এখন যেটা হলো যে আমরা যদি আজকে কেন এদেরকে সরানোর প্রশ্ন আসছে, এটা হলো আমাদের প্রথমে জানতে হবে। এর সরানোর প্রশ্ন আসছে এই জন্যে যে এরা তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে পারে। শুধু সেটা না, নিয়োগ বা পদোন্নতি দেওয়া হয়েছে তো দলীয় বিবেচনা, অবশ্যই দলীয় বিবেচনা। এখন যাকে দলীয় বিবেচনা, এখন এই পুরো জিনিসটার সংশোধন করতে গেলে যে সময় লাগবে, ধরেন আপনি একজনকে প্রমোশন দিয়েছেন, ওর কাছ থেকে প্রমোশন আপনি আবার নিয়ে নিতে পারবেন? এখন কিন্তু প্র্যাকটিক্যাল না। এখন যে বঞ্চিত হয়েছে তারটা আপনি হয়তো দিতে পারেন। এবং ডক্টর আব্দুল মজিদ সাহেব যেটা বলছেন, আমার একজন বন্ধু আছে, সে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সে গত 15 বছর কোনো প্রমোশন পায়নি, তাকে ওএসডি করে রাখা হয়েছে। তো তাকে এখন সবেমাত্র ডেপুটি সেক্রেটারি যেটা এইটাতে দিল। তার মানে এখানে আগের যে রুলস ছিল, ধরেন যে প্রত্যেকটা একটা পজিশন থেকে একটা পজিশন যেতে গেলে একটা মিনিমাম এক্সপিরিয়েন্স থাকা লাগে, বা একটা এটা কি বলা যায় ডিউরেশন, যে আমার এখানে আমি যদি একটা টেনিওর, ধরেন যে আপনি যদি এডিশনাল সেক্রেটারি হতে চান মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স লাগে। কিন্তু এখন কিন্তু ওইটা এখানে প্রযোজ্য হবে না। এখন আপনার এই যে ডেপুটি সেক্রেটারি হয়েছে, তার থেকে আজকে তার বন্ধু যে সে কিন্তু এডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হয়েছে, তাহলে এইখানে তো অলরেডি গ্যাপ হয়ে গেছে। এইটা তাহলে হয়তো আরও 6 মাস 1 বছর পরে তাদের আবার একটা প্রমোশন দিয়ে ওই পর্যায়ে একটা নিয়ে যেতে হবে। তবে এইটার সাথে আমি আপনার একটু যেহেতু একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সিভিল সার্ভিসের এই পুরো অবস্থাটা বোঝার জন্য। এবং আমি কিন্তু বারবার বলছি যে ক্যাডার বৈষম্য বিরাট ঝামেলা। তার কারণ কি জানেন? আপনি দেখেন যে গত 2-3টা বিসিএসে যারা বিসিএস অ্যাডমিন ক্যাডারে যাচ্ছে, তাদের কোথায় লেখাপড়া করছে? তাদের একটা হলো আমাদের বুয়েটের লোকজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং এগ্রিকালচারিস্ট যারা, তারা যাচ্ছে প্রায় 25% বিসিএস অ্যাডমিন ক্যাডারে। গত 2-3টা বিসিএস এর আমরা যদি ওই বৈষম্য তো আছে। আমি এটা কেন হচ্ছে তার কারণ হলো যে আমার বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুবিধা, ধরেন একজন ডাক্তার যে সে তখন মেডিকেল অফিসার হিসাবে থানা লেভেলে থাকে, বা একজন ইঞ্জিনিয়ার ওখানে থাকে, সে তো অনেক ব্রিলিয়ান্ট ছাত্র জীবনে তো অনেক ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। আপনি তাকে কোনো প্রিভিলেজ দিচ্ছেন না। ওখানে আপনি ইউএনও যে বিসিএস অ্যাডমিন ক্যাডারে সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র রাজনৈতিক কারণে, এটা রাজনৈতিক কারণে, এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এটা শুধু রাজনৈতিক কারণে না, এটা রাজনীতিবিদ যারা পলিসি মেকার তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার বিসিএস এর সমতা আনতে হবে, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট। এটা দিলে কিন্তু আজকের ডাক্তার ইঞ্জিনিয়ারদের যে স্পেশালাইজড নলেজ সেটা আমার দরকার কিন্তু সোসাইটিতে, সেটা কাজে লাগছে না। এটা একটা জায়গা। আরেকটা হলো আমি একটা ইউনিভার্সিটি একটা ছোট্ট উদাহরণ দিই, যেহেতু আমি ওখানে আছি, যে ইউনিভার্সিটিকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি। ইউনিভার্সিটির র্যাঙ্কিং আমরা আরও ভালো হতো যদি আমরা এখান থেকে রাজনীতিটা তুলে দিতে পারতাম। তো এখানে দেখেন যে আজকের যারা ভাইস চ্যান্সেলর হয়েছে সারা বাংলাদেশে প্রায় পাবলিক ইউনিভার্সিটি 50টার মতো 55টার মতো, আপনি কারা সেখানে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর হয়েছে? আপনি অবাক হয়ে যাবেন যে এদের যদি সিভি দেখতে যান, সিভি, আমি আমার একটা জেনারেল টার্ম ব্যবহার করি যে ভিসিস হ্যাভ নো সিভি। যারা ভিসি তার কোনো সিভি নেই, তার কারণ ও সিভিতে দেখার মতো কিছু নেই। তো তার মানে কি শুধু শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি হলেই হলো? শুধু তা না, সরকারের মনোনীত, সরকারের লয়্যালটি যারা আছে তাকে ওখানে দিয়ে যাবে, এবং এই প্রসেসটা ভেঙে ফেলতে হবে। এবং আমি মনে করি যে আমি যেহেতু আজকে এখানে কথা বলছি, ছাত্র এবং শিক্ষক রাজনীতি যেভাবে আছে এখন, এই দলীয় লেজুল ভিত্তির এই শিক্ষক ছাত্র রাজনীতি কোনো প্রয়োজন নেই। এটা যদি আমরা তুলে দিতে পারি, তো বাংলাদেশের আমাদের যে পাবলিক ইউনিভার্সিটির যে সিস্টেম, অসাধারণ সিস্টেম। আপনি দেখেন কয়টা আমরা শেষ করব। আমার প্রশ্ন ডক্টর আব্দুল মজিদ, আমি ছোট্ট একটা প্রশ্ন করি, যেহেতু এটা সাধারণ যারা কর্মকর্তা আছেন সরকারি পর্যায়ে তাদের অনেকের প্রশ্ন, আমি সেই প্রশ্নটি আপনাকে করছি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেকে চাকরি গেছে, অনেকে ওএসডি করা হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে, এবং যেই স্ট্যাটাসগুলো বা যেই বক্তব্যগুলো সরকারের পক্ষে যায়নি, কিন্তু তারা সেই স্ট্যাটাসগুলো দিয়েছে শুধুমাত্র বিবেকের তাড়নার, সমাজের হয়তো পক্ষে, মানে সমাজের ন্যায় বিচার পক্ষে দিয়েছে। এতে কি কোনো আইন হতে পারে, কোনো বিধান হতে পারে যে ব্যক্তি মতামত হয়তো আছে, আমি জানি না, আমি একটু নির্দিষ্ট করে জানতে চাই, ব্যক্তি মতামত ব্যক্ত করা যাবে না,
এবং সর্বক্ষেত্রে সরকারের আনুকূল্যতা প্রকাশ করতে হবে। সে নির্বাচনগুলো যে অবস্থা হয়েছে, যারা শিক্ষক বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন, তারা চোখের সামনে দেখছে যে কিভাবে হয়েছে, সেই সব বিষয় নিয়ে একটা মন্তব্য করতে পারবে না, এটা কি হতে পারে? না, ডিসিপ্লিন রুলে হ্যাঁ, এটা কন্ডাক্ট রুল আছে, এটা থাকতে হবে। আচ্ছা, আমি কোন জায়গা থেকে প্রশ্ন করছি, তাহলে তো মানুষের রাজনৈতিক মতাদর্শ থেকে ওই পয়েন্টে অন্যদিকে যাচ্ছি। কন্ট্রাক্টগুলো থাকতে হবে যে আপনি যে সিস্টেম বা যেখানে আছেন সেই সব কথাগুলো আপনি অন্য জায়গায় প্রচার করতে পারবেন না বা প্রকাশ করতে পারবেন না। আপনি আপনার সিস্টেমে আপনি সেটা দেখবেন। এখানে মুশকিল হয়েছে কি, ওই যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গেছি। সবাই যদি এইটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতাম যে হ্যাঁ সত্যি এই জিনিস, এখানে দেখা যাচ্ছে যে আমি একজন মেনটেন করতে পারছে না, আরেকজন মেনটেন করছে। যে মেনটেন করছে তারে মনে হচ্ছে আগে ছিলাম বোকাই, এখন হইলাম বুদ্ধিমান টাইপের, মানে আমি মেনটেন করতে যেয়ে আমি বোকা হয়ে গেছি আর কি, আমি কোনো কথা বলতেছি না। আরেকজন অন্যভাবে বলে সে আরো উপরে যাচ্ছে। অর্থাৎ যাদের কন্ডাক্ট রুলের, যেমন আমরা সাম্প্রতিক কালের এই যে তাহলে তো ভোটাধিকার বন্ধ করে দেওয়া উচিত, রাজনৈতিক মতাদর্শ থাকা যাবে না, ভোট প্রয়োগ করা যাবে না, সরকার কর্মকর্তা আছে কিন্তু না আছে মানে তাহলে আমি বলছি যে তাহলে তো যদি কোনো ধরনের মতাদর্শ রাখা যাবে না, যদি এমনটাই হয় বা এক্সপোজ করা যাবে, তাহলে তো তাদের ভোটাধিকারও বন্ধ করে দেওয়া উচিত সরকারি কর্মকর্তাদের, মিনিমাম লেভেলে বাকস্বাধীনতা না থাকলে। এটাও অনেক কারণ আছে, কিন্তু আমি বলছি এটা তো ওই যে অ্যাকশন রিয়াকশন বলে একটা ইয়ে আছে না, ক্রিয়া প্রতিক্রিয়ার, একটার দ্বারা একটা হওয়া, ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যাওয়াতেই কিন্তু এটা ইয়ে হচ্ছে। যেমন আমি চোখের সামনে দেখলাম যে এইভাবে নির্বাচন হচ্ছে, আমি দেখলাম বুঝলাম, আমি মোটেই বলতে পারবো না সেটা ঠিক না, কিন্তু কথা আছে আপনি এটা কেন বলবেন, তাহলে তো আপনি ডিসিপ্লিন ভঙ্গ করলেন, সেই আইনের মধ্যে পড়ে যাচ্ছে। এবং এই আইনগুলো ব্যবহার করছে, কিন্তু সেটাও কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে। একজন যেমন এক জায়গায় একটা আইনে লেখা আছে কোনো বিদেশি বন্ধু রাষ্ট্রকে আপনি কোনো ইয়ে করতে পারবেন না, কথা বলতে পারবেন না, আমি শেষ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে টপ ব্যক্তি তিনি নিজেই একটা দেশে গালি গালাজ করে সব কিছু করছেন, তার বেলায় কিছু হচ্ছে না। ডক্টর তৈয়বুর রহমান, আমি যেহেতু একেবারে শেষ 30 সেকেন্ড আপনার কাছে, যদি প্রশ্নের উত্তরটা অনেক বড় হবে, তারপরেও যেহেতু সময় নেই একেবারে, সংস্কারের কোনো বিকল্প আছে কিনা, মানে আর সেই সংস্কারটা কিভাবে আসতে পারে, যদি ছোট করে একটু বলতেন। সংস্কার আসলে তো বড় জায়গা, এটা একটা সরকার দায়িত্ব নিয়েছে, তারা মানে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আমি বুঝতে পেরেছি আমার সমাধানটা কি? সমাধান হলো যে আমার অলরেডি যে রুলস আছে সেই রুলসটা ফলো করা, বাস্তবায়ন করা, আর কিছু লাগবে না। আমার সিভিল সার্ভিসের রুলস আছে না, প্রমোশন রুলস আছে, ট্রান্সফার রুলস আছে, সব জায়গায় কিন্তু রুলস আছে, আপনি রুলসটা শুধু ফলো করেন। এইটাকে বলা হয় আমাদের একাডেমিক ভাষায় ইনস্টিটিউশনালাইজেশন, যে আমার যে নিয়ম কানুন আছে আমি ওই নিয়ম কানুনটাই বাস্তবায়ন। মানে যে সরকার থাকবে, আমি ফেসবুক দিয়ে আমি এই কথাটা বের করার জন্য বলছিলাম যে ওইটা খুব আইনগতভাবে কার্যকর হবে, যে তুমি ফেসবুকে প্রত্যেকটা কথা বলছো, প্রত্যেকটা জায়গায় আপনার এটা খুব শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু দলীয় আনুগত্যের মধ্য থেকে আবার অযোগ্য লোকদেরকে নিয়ে আসা হবে, এটা আবার কোনো রুলস ব্রেক হয় না। রুলস অল সেন্সে আমি সেটা বলছি, সেটা আপনার ইনক্লুসিভ হতে হবে, আপনি কারো অনেক ধন্যবাদ, কারো বলে করবেন না, এটা হবে। ডক্টর আব্দুল মজিদ অনেক ধন্যবাদ, ডক্টর তৈয়বুর রহমান আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি, এই ছিল আমাদের আজকে আলোচনা, দেখা হবে নিশ্চয়ই, শুভরাত্রি।